শেখ হাসিনা মানেই কি বলা হয় চমক। এক সময় এক রকম নিউজ আসে যে নিউজের উপরে পুরো বাংলাদেশ ভাইব্রেশন হয়। তারপর সেই নিউজটার আর কোনো ভিত্তি থাকে না। গেল পরশুদিন রাতে ভারতীয় গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যমগুলা, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি পর্যন্ত আপনার এই নিউজটাকে কভার করেছে যে ভারত ছেড়ে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন শেখ হাসিনা। গন্তব্য হচ্ছে আইজমান শহর, সম্ভবত এলাকাটার নাম, যেখানে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে যে গেল কয়েকদিন আগে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল শামীম ওসমান। সম্ভবত শামীম ওসমানের কাছেই আশ্রয় নিতে গিয়েছেন, অথবা সেইখানেই তিনি থাকবেন শেখ হাসিনা। আর এই নিয়ে যখন সারা বাংলাদেশে তোলপাড় হলো যে কেন দুবাই জায়গা দিল, এই সেই অবস্থা, এর মাঝখানে এখনকার খবর হচ্ছে তিনি আসলে এই মুহূর্তে আরব আমিরাতে যান নাই। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায়? যে আরব আমিরাত যান নাই তাহলে কোথায় গেল? সৌদি আরব, যেহেতু গন্তব্য বলা হয়েছে মধ্যপ্রাচ্যে, নাকি কুয়েত, কাতার অথবা অন্য কোনো দেশে? এই নিয়ে যখন জনগণ মাথা ঘামাচ্ছে, ঠিক তখনই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, পাশাপাশি আপনার কি বলে যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, ইভেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা দিয়েছেন আরেক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই নেই শেখ হাসিনা, তিনি আছেন খোদ ভারতেই। তাহলে আমরা যা দেখলাম জনগণকে বোকা বানানো হইল। ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন যে এইটা সম্পূর্ণ ভিত্তিহীন, তিনি এই মুহূর্তে ভারতে আছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে যে গত 48 ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সাথে যোগাযোগ করেছে আপনার বিবিসি বাংলা। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা গত বেশ কয়েকদিন ভারতে যেভাবে ছিলেন এখনও ঠিক একইভাবে আছেন। তবে দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন এই বিষয়ে কারোর কাছ থেকে কোনো তথ্য বিবিসি বাংলা পায়নি। কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সেই কথাটা কনফার্ম করা হয়েছে। তার মানে দিল্লিতে তিনি যেখানে আছেন ঠিক ওইখানে আছেন, ওইখান থেকে তার বাসাটাও চেঞ্জ করা নাই, কিন্তু গণমাধ্যমে চলে আসছে তিনি আরব আমিরাত চলে গেছেন। দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বলছে যে পরিস্থিতি আসুক না কেন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশেও যান, সেটা নিয়ে আমাদের লুকুচাপা করার কোনো কারণ নেই। ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতন কোনো দেশে পাড়ি দিয়েছেন, এই সকল খবরগুলোকে উপেক্ষা করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। তো আমরা কি বলে যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশনে অফিসিয়ালি আসলে কোনো বক্তব্য আসেনি। তো আপনারাও যেমন দেখছেন আমরাও দেখছি উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু সেটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি। একটু হওয়া দরকার আমাদের গোয়েন্দাগুলার যে প্রতিবেদন বা তথ্যপত্র কালেকশন আরেকটু শক্তিশালী হওয়া দরকার। কারণ আমাদের ভারতের কোনো গণমাধ্যম একটা নিউজ করলে এটাকে বেসিস করে আমাদের দেশের গণমাধ্যমগুলো কিন্তু নিউজ করে ফেলে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মাঝে মাঝে কথা বলে ফেলে, মাঝে মাঝে মনে হয় যে আমরা যতটুকু জানি তার চেয়েও অনেক তথ্য মনে হয় তারা জানেন না। মানে বক্তব্য শুনলে এরকম বোজ্জানা ছোট ছোট বাচ্চার মতন মনে হয় আর কি। তো দিন শেষে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে আছেন, তবে এক সময় এক খবর দিয়ে পুরা বাংলাদেশের মানুষের কাছে তিনি একটা ভাইব্রেশন ক্রিয়েট করে ফেললেন। এটাই ওনার রাজনৈতিক বৈশিষ্ট্য। কেউ বলছেন যে বিষয়টা সরাসরি সরকারকে ওয়ান কাইন্ড অফ আলটিমেটাম দেওয়া হয়েছে, আবার কেউ বলছেন না ভাই একদম উচিত শিক্ষা হয়েছে, কারণ তারা কোনো সময় বিপদে পড়ে না। রাষ্ট্র ক্ষমতা যেই দলগুলোই থাকুক তারা সবসময় তাদের জায়গাটা টেকনিক্যালি ভালোই উপভোগ করেন। আমরা কথা বলছি জাতীয় পার্টিকে নিয়ে। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের পর এই দলটার নেতৃত্বে এসেছিলেন জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। আমি জানি না যে তিনাকে কেন আসলে রাজনীতিতে রাখা হইতো, ঠিকমতো উনি আমার মনে হয় যে নিজের দাঁত কয়টা আছে সেটাই বলতে পারতেন না, বাট তিনি দীর্ঘ সময় জাতীয় পার্টিকে জীবিত রাখছেন। এরপর আরেকটা পার্টি ছিল জিএম কাদের সাহেব, এরশাদ সাহেবের ছোট ভাই। সর্বশেষ বাংলাদেশে যে কয়েকটা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে জাতীয় পার্টি আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছে, আর যার কারণে আপনার বিশ্বজুড়ে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী কৌশল যেটাই হোক সেটা কিন্তু পজিটিভলি চলে গেছে, বা আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখা হয়েছিল জাতীয় পার্টির মাধ্যমে, এমনটাই অনেকে মনে করেন। তো এই যে সুযোগ সুবিধা নিছেন, এখন তো আওয়ামী লীগে নিজে বাংলাদেশে নাই, শেখ হাসিনা নাই, নেতাকর্মীরা ঘরে নাই, জেল, হত্যা মামলা, লুটপাট, ভাঙচুর, অনেক কিছুর শিকার হচ্ছে। তো এত কিছুর মধ্যেও নিজের বাড়িতে আরামে ঘুমাচ্ছেন, দামি গাড়িতে চড়ছেন,
জি এম কাদের, এমনটাই অভিযোগ করছে সার্জিস এবং হাসনাতদের। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে নানান ধরনের মিটিংয়ে মানে এই মুহূর্তে বসছেন, সংলাপে বসছেন, তখন সেখানে জাতীয় পার্টিকে নিয়ে প্রশ্ন উঠে আসছে যে এই সংলাপে কি জাতীয় পার্টিকে ডাক দেওয়া হবে কিনা। তো কেউ কেউ মনে করছিলেন যেহেতু দেশের একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিরও একটা ভূমিকা আছে, তো তাদেরকে ডাকা উচিত। বাট হাসনাত এবং সার্জিসরা তারা বলছেন ভিন্ন কথা, বা গণ আন্দোলনের মানে গণ অধিকারের যে বিপিনুরদের দল আছে তারাও বলছে ভিন্ন কথা, যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে খুবই কড়া বক্তব্য দিয়েছে সমন্বয়করা। তারা বলছে যে জাতীয় পার্টির মতন মেরুদণ্ডহীন ফেসিস্টদের, দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। এখন তিনি যেটা ভালো মনে করছেন সেই কারণে ডাকছেন, কারণ প্রধান উপদেষ্টা যিনি, তাকে যেহেতু বানানো হয়েছে তিনি নিশ্চয়ই বুঝে শুনেই ডাকছেন। এখন হচ্ছে কি একটা মতবিরোধ বা বিরোধীপূর্ণ অবস্থান, যে সরকারের এই সিদ্ধান্তটাকে পজিটিভলি নিচ্ছে না হাসনাত এবং সার্জিসরা, বা আমরা ধরতে পারি সমন্বয়করা। হাসনাত তার পোস্টে লিখেছেন, সার্জিসও লিখেছেন। তো সার্জিস লিখছেন জাতীয় পার্টি, আমি যেটা বললাম, আর হাসনাত লিখেছেন স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং কঠোর বিরোধিতা করব। এর আগে আওয়ামী লীগ সরকারের বিগত 3টি সংসদ বাতিলের দাবি জানান হাসনাত। অপরদিকে এমন বক্তব্যের পর জাতীয় পার্টির যিনি দায়িত্বশীল আছেন জি এম কাদের, তিনি বলছেন যে তোমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে সংসদের ভিতরে এবং বাহিরে আমি তোমাদের পক্ষে অবস্থান নিয়েছি। আমি তোমাদেরকে বলছিলাম শহীদ মিনার থেকে আন্দোলনটা শুরু করো, এবং কি আমি ওই আন্দোলন চলাকালীন সময় ছাত্রদের পক্ষে আমার অবস্থান ছিল। আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম না, বিরোধী পক্ষ হিসাবে আমি তোমাদেরকে সমর্থন জানাই গেছি। এখন এই যে আন্দোলনের ফসল, এটাকে গনিমতের মতন, মালের মতন তোমরা ভাগাভাগি করো না। জাতীয় পার্টির নেতাকর্মীরাও রাজপথে জীবন দিয়েছে, তারাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারা কি ছাত্রদের এই বক্তব্যে জাতীয় পার্টির সাথে সংলাপ বয়কট করবে অথবা ডাকবে না, নাকি আসলে সরকার এজ এ রাজনৈতিক দল হিসাবে যেহেতু প্রতিটা দলকে ডেকেছে জাতীয় পার্টিকেও ডাকবে? যদি ডাকে, ছাত্ররা বলছে কঠোর বিরোধিতা করবে। হতে পারে একটা সমাবেশ, হতে পারে বাসভবন ঘেরাও, কারণ ছাত্ররা যেভাবে মুভমেন্ট মার্চ করছে আমরা আগে দেখছি, এটাও হতে পারে, আবার ভিন্ন কিছু হতে পারে। তবে জি এম কাদের প্রত্যাশা করছেন তাকেও যেন ডাকা হয়। তবে এখানে অনেকেরই বক্তব্য যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন তার বিচার হইতে হবে, কারণ আওয়ামী লীগ সরকারকে টিকাই রাখছিল পলিটিক্যাল ইন্টারন্যাশনালি এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে। ইভেন নির্বাচনের আগ মুহূর্তে তিনি ভারত গিয়েছিলেন বিজেপি সরকারের আমন্ত্রণে। সেখান থেকে আইসা তিনি আবার বলছিলেন ভারতের নিষেধ আছে, যে কি বলছে এটা ভারত না বললে তিনি বলতে পারবেন না। তখন আমরা সমালোচনা করেছিলাম, ভারতের টাকায় নির্বাচন করেন নাকি ভারতের আজ্ঞাবহ দাস হিসাবে আপনি নির্বাচন করেন, এর প্রচণ্ড সমালোচনা হয়েছিল। তো দিন শেষে এবার ফাইনালি কিন্তু বাটে পড়তে যাচ্ছে জাতীয় পার্টিও, বা যারা দলটির খুব পদ পদবিতে আছেন, যেমন জি এম কাদেম সাহেব, তিনি নিজে এমপি, ওনার বউ এমপি। আবার এখানে অনেক বক্তব্য আছে যে আওয়ামী লীগ সরকার থেকে অনেক টাকা তিনি পাইছিলেন, সেই টাকা ভাগাভাগি নিয়ে দলের মধ্যে আবার বিভেদ তৈরি হয়েছিল, মানে নানান আলোচনা সমালোচনা ছিল। তো অনেকে বলছেন বেসিক্যালি জাতীয় পার্টির অবস্থানটা হচ্ছে এই মুহূর্তে সুবিধাবাদী অবস্থান, সরকারেও আছে, সরকারের বাহিরেও আছে, যেমনে আছে, কোনো সময় বাটে পড়ে না।